नमस्कार वेलकम बैक टू माई चैनल। आजकेर टपिक बा आजकेर जे आलोचनार विषय आजकेर विषय होच्छे आरएस खতিয়াन निये। आरएस पर्चा बा आरएस खতিয়াन जमिर आरएस खতিয়াन सेई आरएस खতিয়াन सम्बन्धे आलोचना नय आरएस खতিয়াनटी किभाबे तुलबेन तार आगे आमि अवश्यई जाना दरकार जे आरएस खতিয়াन तोलार प्रयोजनीयता कि बा केनई बा तुलबेन। तो तार आगे आपनादेर एक सैम्पल देखाय जे এই आरएस खতিয়াनेर सैम्पल एक देखिए दिচ্ছি যে এই आरएस खতিয়াनটা देखते এরকম দেখবেন। आरएस खতিয়াनটা যেহেতু পুরনো পেজ পুরনো কাগজ সেই জন্য এই आरएस खতিয়ান কালারটা স্বাভাবিকভাবে ব্রাউন কালার হবে দেখতে এবং লেখা থাকবে ব্ল্যাক এবং লাল কালি দিয়ে লেখা থাকে হাতে লেখা হ্যান্ডরাইটিং পর্চা হ্যান্ডরাইটিং খতিয়ান সেই आरएस সেই ৬২ সালের পর থেকে যে आरएस অর্থাৎ রিভিশনাল সেটেলমেন্ট সেই রিভিশনাল সেটেলমেন্ট সেই রিসেটেলমেন্টে যে খতিয়ানগুলি তৈরি হয়েছিল স্বাধীনতার পরে অর্থাৎ সিএসের পরে সেই আরএস খতিয়ান সম্বন্ধে সেই কপিটি তোলার যে পদ্ধতিটা প্রসেসটা কিভাবে তুলতে হয় বিএলআর অফিস থেকে সেই বিষয়ে আলোচনা করব এবং সেই প্রসেসটি দেখাবো এবং কিভাবে আবেদন কপিটা আপনাদের দেখাবো কি লিখতে হয় না লিখতে হয় সেই কপিটি আপনাদের সামনে দেখাবো। তো এই আরএস কপিটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই আরএস কপি অনেকেই বলে থাকেন যে হ্যান্ড पर्चा बा भुड़ी पर्चा विभिन्न रकम। तो ये आरएस खতিয়াनटी जॉइंटली हये थाके जमीदारेर नाम ऊपरे लेखा थाके जोतदार जमीदार एवं सेई जमीदारगण जादेरके चाष करातेन अर्थात रायतगण तादेर नामटा नीचे थाके जॉइंटली गम करे थाके। धरुन एकजनेर नामे होते पारे दुजन पाँच जन छय जन 10 जन सेई आरएस खতিয়াने तादेर नामगुली थाके एवं तादेर कत कत अंश सेई परिमाणटा आना कोड़ा गंडा सेई हिसाबे से सिम्बलाइज लेखा जेटा सेटा लेखा थाके। तो যাই হোক এই आरएस पर्चाटी आरएस खতিয়াनटी केन बा प्रयोजन हय कखन प्रयोजन हय सेई विषयटी आगे आमादेरके अवगत होते होबे। धरुन आरएस एर परे जे रेकर्डटी हयेछे एलआर रेकर्डे यदि जमी गंडगोल हये थाके रेकर्डटी सेई एलआर संशोधन करार जन्य किन्तु आरएसटी अत्यंत प्रयोजनीय। माने आपनाके सोर्सटा खुঁজতে হবে যে কোথা থেকে কোথায় এসেছে রেকর্ডটা। তো বর্তমান রেকর্ড যদি ভুল হয়ে থাকে তখনই তো আপনি আগের রেকর্ডটা পাবেন। তো আগের রেকর্ড অর্থাৎ আরএস রেকর্ডটি খুঁজতে হবে আপনাকে। তো ধরুন আরএস কপি আপনার কাছে নেই আরএস রেকর্ডটি নেই আরএস খতিয়ানটি নেই সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই ভুলবশত আগের ভিডিওতে বলেইছি ভুল হতেই পারে মানুষই ভুল করে সেই ভুল হওয়ারও একটা সংশোধন আছে সংশোধন প্রসেস আছে। যখনই এলআর রেকর্ডটি বর্তমান রেকর্ডটি ভুল হয়ে থাকে তখনই আমরা আরএস রেকর্ডটি খুঁজি। তার আগে আপনাদের একটা ঘটনা বলি। একটা প্লট কোনো একটা প্লট যার নামে রেকর্ড আছে এলআর রেকর্ড আছে একটা প্লটে পুরোটা অংশ 16 আনা অংশ অর্থাৎ 10,000 শেয়ার পুরোটা একটা ব্যক্তির নামে রেকর্ড আছে আরএসেও ছিল এবং এলআরেও আছে। সেই রেকর্ডটিতে অর্থাৎ সেই প্লটটিতে বর্তমানে সে মৃত ব্যক্তির পুত্র চাষ করেন। তো সেই পুত্র চাষ করেন কিছুটা অংশ কিছুটা বলতে কি মানে কিছুটা অংশ অন্যজন চাষ করে। ধরুন 50 ডিসমিলের একটা প্লট 20 ডিসমিল অন্য দুজন ব্যক্তি চাষ করেন কিন্তু রেকর্ডটা একজনের নামে আছে। তো যার নামে আছে তার পুত্র বাকি 30 ডিসমিল চাষ করেন। তো উনি স্বাভাবিকভাবেই দাবি করবেন যে এটা আমাদের। তো যারা অন্য ব্যক্তি 20 ডিসমিল চাষ করেন তারাও অনেক দিন ধরে চাষ করছেন 10-20 বছর ধরে। তো যখন সেই পুত্র যখন সাবালক হলেন তার নামেও ধরুন ওয়ারিশ সূত্রে জমি ট্রান্সফার হয়ে আসছে তো উনি স্বাভাবিকভাবেই তাদেরকে তুলবেন সেখান থেকে। তো ওনারাও আপত্তি করবেন না আমরা অনেক দিন থেকে চাষ করে আসছি কাগজ তো ওনারা দেখাতে পারবেন না যদিও যারা চাষ করছেন। তো ইনি তো কাগজ দেখাচ্ছেন যে রায়ত ব্যক্তিটি। তো সেই হিসাবে প্লটটিতে ওই গ্রামে প্লটটিকে আমিন দ্বারা মেপে ডিমার্কেশন করে দিলেন। ডিমার্কেশন করলেন মানে কি একেবারে সীমানা বেঁধে দিলেন। সেই সীমানা বাঁধার সময় যতজন সাক্ষীগণ ব্যক্তি ছিলেন 10 জন 20 জন তারাও সাইন করেছেন এবং আমিন সাহেব একটা লিখলেন যে অমুক জনের উপস্থিতিতে আমি মেপে এটাকে বের করে দিলাম। এই জেরক্স কপিটিও আছে ওনার কাছে। তো স্বাভাবিকভাবে যে রায়ত আসল রায়ত উনি একটা থানাতে পিটিশন করলেন থানাতে ডায়েরি করলেন। তো থানাতে যখনই ডায়েরি হবে স্বাভাবিকভাবেই দুই পক্ষকে ডাকবেন প্রথমে যদিও সেখানে জমি জমার মীমাংসা হয় না তবুও একটা ঝামেলার প্রাইমারি যে সলিউশন প্রাথমিক যেটা সমাধান সেটা চেষ্টা করে থাকেন। যে কোনো সমস্যা বা
যে কোনো ঝামেলা স্বাভাবিকভাবেই আরক্ষ দপ্তর থাকেন সেটাকে মোকাবেলা করার জন্য। মানে মানুষের মধ্যে যে জিনিসটা মানুষে যেটা ঝামেলা হয়, ইস্যু বিভিন্ন হতে পারে, বিভিন্ন জমি হতে পারে। জমি সব থেকে বড় ইস্যু, কোনো ব্যক্তির মধ্যে ঝামেলা হওয়ার সব থেকে বড় ইস্যু হচ্ছে জমি। সেই জমি নিয়ে 1 ইঞ্চি 1 ফুট জমি নিয়ে অনেকেই ঝামেলা করেন, অনেকেই ক্রাইম করে থাকেন। সেই ইস্যুটা হচ্ছে জমি, আর যখনই সেখানে মারপিট দাঙ্গা হয়ে যায় সেই ক্রাইমটা আলাদা হয়ে যায়। জমি জমা সংক্রান্ত বিচার হয় ধরুন সিভিল কোর্টে, এবং অন্য ক্রাইম হয় ক্রিমিনাল কোর্টে। তো যাই হোক, ওটা বিচার ব্যবস্থার দিকে যাচ্ছি না। তো যে ঘটনাটা বলছিলাম, উনি থানাতে পিটিশন করলেন, তখন উভয় পক্ষকে ডাকলেন। এক পক্ষ হয়তো কাগজ দেখাতে পারেননি, আর এক পক্ষ যে ছিল উনি এলআর রেকর্ডটা দেখাচ্ছেন, ওনাকে বললেন যে আপনি আরএস রেকর্ডটা দেখাবেন। খুবই ভালো কথা, কারণ এলআরে তো দেখা যাচ্ছে পুরোটা আপনার রেকর্ডে আছে, আরএসটাও তো দেখতে হবে, আরএসে আপনার আছে কিনা ছিল কিনা সেটাও দেখতে হবে। তো খুব ভালো একটা ডিসিশন, যে অফিসার ওনাকে বলেছিলেন যে আরএস দেখাছে। অবশ্যই, কারণ আমারও মনে হয় প্রত্যেকটি থানাতে যে একটা স্পেশাল ল্যান্ড রিলেটেড অফিসারকে নিয়োগ করা দরকার। কারণ সমস্ত মানুষের ঝামেলা প্রথমে আমরা থানাকেই বুঝি, আমরা থানাকেই জানি, আর থানার প্রতি ভরসা থাকে, পুলিশের প্রতি ভরসা থাকে। তাদের কাছে গেলে যে আমরা রক্ষা পাবো সেই আশাটা অন্তত থাকে, যে পক্ষই হোক। আমরা সেই জন্য সেটাকেই চিনি। আমরা ব্লক বিডিও বিএলআরও ওরা আমাদেরকে রক্ষা করবে সেটা আমরা মানি না, কারণ ওনারাও বড় অফিসার হলে ওনাদেরকেও সেই পুলিশ বিভাগেই রক্ষা করেন। যাই হোক, এটা আলাদা বিষয়। তো সেই সময় যে থানাতে বললেন যে আরএস কপিটা আপনি বের করে নিয়ে আসুন, তো সেই ক্ষেত্রে ওনাকে আরএস এর দরকার হচ্ছে। তো এই যে আরএস কপি আমাদের দরকার হয়, মানে পুরনো রেকর্ডটা দেখার জন্য, পুরনো দিনে কি ছিল রেকর্ড সেটাও আমাদের দেখা অত্যন্ত জরুরি। তো যাই হোক, তো আমি আসল টপিকে চলে আসি যে আরএস পর্চায় আমরা কিভাবে বের করব। তো আমি আপনাদের সামনে একটা স্যাম্পল উপস্থাপন করছি, মানে শো করছি আমি যেভাবে লিখেছি। মানে এই নয় যে আমি যেটা লিখবো সেটাই ঠিক, তবে হ্যাঁ, যাকে আমি আবেদন করব, যে সাহেবকে, যে ডিপার্টমেন্টে, যে আধিকারিককে আমি আবেদন করবো, তাকে অবশ্যই আমার সমস্যাটা জানাতে হবে, আমার কি দরকার তাকে লিখিত এইভাবে আমাকে জমা দিতে হবে। আমি একটা লিখেছি, হ্যান্ড রাইটিং লিখেছি ব্ল্যাঙ্ক পেপারে। এই ব্ল্যাঙ্ক পেপারে না লিখে আপনারা ডেমিতেও লিখতে পারেন। আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, বা যেটা লিখেছি সেটা শোনাচ্ছি। টু দ্য বিএলআরও করবেন, অর্থাৎ যে বিএলআরও অফিস থেকে আপনি আরএস কপিটা চাইছেন, মানে যে বিএলআরওর আন্ডারে আপনার জমিটি আছে সেই জমির রায়তগণের খতিয়ান, অর্থাৎ আরএস পর্চা। টু দ্য বিএলআরও এবং ব্লকের নামটা দিবেন, এবং সেই ব্লকটা যেখানে অবস্থিত সেই ঠিকানাটা দেবেন, এবং জেলার নামটা লিখে দিবেন। বিষয়টা লিখবেন আরএস খতিয়ান পাওয়ার জন্য আবেদন। দেখুন, মৌজা আমি উপরে লিখে দিয়েছি, মৌজার নাম, জেএল নম্বরটা লিখবেন এবং আরএস খতিয়ান নাম্বারটা লিখে দেবেন। আপনি মৌজা, এটাকে শিডিউল বলে, তফসিল, এটা নিচেও লিখতে পারেন যে নিম্নলিখিত তফসিলের অমুক খতিয়ান নাম্বার, এত খতিয়ান নাম্বার, যে যেমন লিখতে পারে। মোট কথা ফিগারটা যার যেমন হতে পারে, সেটা বড় ব্যাপার না। তো একটা জিনিস, আরএস খতিয়ান নাম্বারটা আপনাকে দিতেই হবে। আপনি আরএস খতিয়ান যখন বের করবেন সেই খতিয়ান নাম্বারটা দিলেই হয়ে যাবে। এরপর সেই খতিয়ান নাম্বারে তো অনেকজনের নাম থাকতে পারে, অনেকজনের নাম থাকবে, জয়েন্ট খতিয়ান তো অনেকজন অংশীর নাম থাকতে পারে, এবং কার বেরোবে না বেরোবে সেটা কেউ জানে না। ইভেন বিএলআরও সাহেবও জানে না এই খতিয়ান নাম্বারটা কার। হ্যাঁ, উনি যদি চেক করেন সেক্ষেত্রে দেখে নিতে পারে। খতিয়ান নাম্বারটা আপনাকে মাস্ট লিখতেই হবে। এরপর বলি, খতিয়ান নাম্বার আপনি কোথায় পাবেন? যে এলআর খতিয়ান নাম্বার যেটা, অর্থাৎ এখন যেটা দেখতে পাচ্ছি ডিজিটাল পর্চার যে খতিয়ান নাম্বার, ডিজিটাল খতিয়ান নাম্বার যেটা, সেটাই কি আরএস খতিয়ান নাম্বার? নাও হতে পারে, স্বাভাবিকভাবে আরএস খতিয়ান আলাদা হবে। তো আপনি আরএস এর খতিয়ান নাম্বার কোথায় পাবেন? আরএস এর খতিয়ান নাম্বার অবশ্যই বিএলআরও অফিসে পাবেন। আপনি যোগাযোগ করবেন, বিএলআরও অফিসে যোগাযোগ করবেন। এখন কোন অফিসার আপনাকে আরএস খতিয়ান নাম্বার প্রোভাইড করতে পারবেন কি পারবেন না, বা কি প্রসেসে ওনারা খতিয়ান নাম্বার আপনাদেরকে দেন, সেটাও যদি খতিয়ান নাম্বার জানার জন্য যদি লিখিত আবেদন দিতে হয়, বা যদি আরটিআই করে জানিয়ে নিতে হয়, সেটা আপনি অবশ্যই বিএলআরও অফিসে গিয়ে আলোচনা করবেন। তো প্রথমত আপনাকে আরএস এর খতিয়ান নাম্বারটা অন্তত জানতেই হবে, তাহলেই আপনি খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন। যাই হোক, এখানে আরএস খতিয়ান নাম্বারটা লিখে দিলাম। তারপর সিম্পল মহাশয় করে বা মহাশয়া, উপরে উল্লেখিত মৌজার আরএস খতিয়ানের নকল জাবেদা কপি বা জাবেদা নকল কপি পাওয়ার জন্য আবেদন জানায়। এখানে ইতি করে
নিবেদক বা আবেদনকারী লিখবেন নাম, পিতার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা অবশ্যই দিবেন। ফোন নাম্বার, কারণ সঙ্গে সঙ্গে আরএস খতিয়ান পাওয়া যায় না, কারণ আরএস খতিয়ান বের করার সময় মিনিমাম সময় দিতে হয় অফিসারগণকে। ধরুন এলডিসি বা ইউডিসি যারা কাজ করে থাকেন, এটাকে সার্টিফাই করেন, সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। একদিনেও হতে পারে, দুদিনেও হতে পারে, 7 দিনেও হতে পারে, সেটা ডিপেন্ড করে অফিসের ব্যস্ততার উপরে। সেই কপিটি যখন পাবেন সেই ফোন করবেন, বা এই যে ফিগারটা দেখতে পাচ্ছেন বাঁ দিকেও লিখতে পারেন যে যিনি আরএস কপিটি গ্রহণ করবেন তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার। এইভাবে এই সিম্পল আপনি আবেদন করবেন। উপরে 10 টাকার কোর্ট ফি চিটাবেন। যদি বলেন 20 টাকার, তাহলে 20 টাকার চিটাবেন। 10 করে দুটো চিটাতে পারেন, 20 টাকারও কোর্ট ফি থাকে, চিটাবেন আবেদন ফিজটা। এইভাবে আবেদন করবেন এবং কপিটি তুলে নেবেন। সেই কপিটি বের করার সেই নকল কপিটি আপনাদের স্বাভাবিকভাবে যে কপিটি আরএস কপিটি ডিপার্টমেন্টের ভূচিত্রে পোর্টালে ওনাদের স্ক্যান করে আপলোড করা থাকে, সেই কপিটি কেউ দেখতে পায় না, কনফিডেন্সিয়াল, খুবই কনফিডেন্সিয়াল। ওনাদের ফিঙ্গারপ্রিন্ট বা আইডি ছাড়া আধিকারিকরা, সরকারি গভর্নমেন্ট এমপ্লয়িরা, ওনারাই দেখতে পারেন যারা চাকরি করেন। এবং সেই কপিটি আপনাকে A4 সাইজে প্রিন্ট করে দেন এবং সেটাকে সার্টিফাই করেন, রেজিস্টার করেন সেই কপিটিকে, তারপর আপনার হাতে তুলে দেন। আপনি রেজিস্টার খাতাতে সাইন করবেন এবং আপনাকে তুলে দেবেন। সেই কপিটি আপনার কাছে এখন অরিজিনাল। যদি পুরনো দিনের আরএস কপি যদি না থেকে থাকে বাড়িতে, তাহলে সেই যে আপনি তুললেন নকল কপি, সেটাই আপনাকে সার্টিফাই করে দেওয়া হবে, সেটাই আপনার কাছে অরিজিনাল। কোনো কাজে যদি দরকার হয় সেটাকে জেরক্স করে আপনি দেবেন। তো এই ছিল আরএস কপি তোলার প্রসেস এবং কেনই বা তুলি আমরা আরএস খতিয়ান। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে যদি দেখে থাকেন ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে। কারণ আমার নিজস্ব অভিজ্ঞতা এবং নিজের আইডিয়া, নিজের ধারণাতে আপনাদেরকে আপনাদের সেই সাধারণ আইডিয়াটাকে আপনাদের সামনে স্প্রেড করছি বা ভাগ বাটা করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, জোহার।